আকাশপথে সংঘর্ষ এড়াতে রুশ মার্কিন চুক্তি স্বাক্ষর। মিশরের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শেষ। মেক্সিকোতে 400 বছরের পুরনো গির্জার সন্ধান লাভ। দুর্বিষহ হয়ে পড়ছে 10,000 শরণার্থীর জীবন। করাচি ইলেকট্রনিক্সকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ঢাকা আবাহনী। আসসালামু আলাইকুম। শুনছিলেন প্রধান শিরোনাম, মিলেনিয়াম সংবাদের সঙ্গে রয়েছি আমি এবিএম আসাদুজ্জামান। এবারে বিস্তারিত। সিরিয়ার আকাশপথে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে তথ্য আদান প্রদানে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে রুশ ও মার্কিন সেনা কর্মকর্তারা। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যে কোনো মূল্যে সন্ত্রাসবাদকে দমন করতে চায় তার সরকার। এই পরিস্থিতিতে সিরিয়ার বেশ কয়েকটি জঙ্গি অবস্থানে রুশ বিমান হামলায় অন্তত 45 আসাদ বিরোধী বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার সিরিয়ার লাতাকিয়া, আলেপ্পো ও হামায় বেশ কয়েকটি জঙ্গি অবস্থানে তীব্র বিমান হামলা চালায় রুশ যুদ্ধ বিমান। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এসব হামলায় লাতাকিয়া প্রদেশে ও আলেপ্পো শহরে অন্তত 45 আসাদ বিরোধী বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ফ্রি সিরিয়ান আর্মির 2 কমান্ডার রয়েছে বলেও জানায় সংগঠনটি। সিরিয়া রুশ বাহিনীর এই সাফল্যের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইএস জঙ্গিদের নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। প্রায় 1 বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট ও গত 30 সেপ্টেম্বর থেকে রুশ বাহিনীর এই সিরিয়ার আইএস অবস্থানে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। তাই সিরিয়ার আকাশপথে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে তথ্য আদান প্রদানে রুশ ও মার্কিন সেনা কর্মকর্তারা একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা জানায়, আন্তর্জাতিক আকাশ আইন মেনেই এই চুক্তি করা হয়েছে। এদিকে তুরস্কের ইস্তাম্বুলে পূর্বাঞ্চলীয় পেন্ডিক্স জেলায় জঙ্গি প্রশিক্ষণকালে 53 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে 24 জন 18 বছরের কম বয়সী রয়েছে, যাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে তুর্কি পুলিশের বরাতে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মিশরের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার ও সোমবার 2 দিনব্যাপী স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দিন 15 থেকে 16% আর দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত 20% ভোট পড়ে বলে জানায় দেশটির প্রধানমন্ত্রী। এর জন্য ভোট দিতে মানুষের অনাগ্রহকেই দায়ী করা হচ্ছে। আগামী 21 থেকে 23 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে 2012 সালের পর এই প্রথমবারের মতো দেশটির নতুন পার্লামেন্ট নির্বাচিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মিশরের প্রতিনিধি পরিষদের নিম্নকক্ষের 596 জন সদস্য নির্বাচিত হবেন। ডিসেম্বরের শুরুর দিকে 2 দফার অনুষ্ঠেয় নির্বাচনের ফল প্রকাশ হতে পারে বলে জানায় রয়টার্স। 2012 সালে তৎকালীন মুরসি সরকারের পার্লামেন্ট বিলুপ্ত করে দেন দেশটির আদালত। মেক্সিকোতে 400 বছরের পুরনো একটি গির্জা দেখা মিলেছে। জলাধারের পানি কমে যাওয়ায় সুস্পষ্ট হয়ে উঠেছে গির্জাটি। অনেকেই দূর দূরান্ত থেকে দেখতে আসছেন 16 শতকে নির্মিত গির্জাটি। মেক্সিকো দক্ষিণে সিয়াপাস রাজ্যে অবস্থিত স্বাধীন এই গির্জার অনেক অংশই সময়ের ব্যবধানে ভেঙে পড়েছে। গবেষকদের ধারণা, 1564 সালে এর অবকাঠামো নির্মিত হয়। ত্রাণ সংকট ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে সার্বিয়া ও ক্রোয়েশিয়া সীমান্তে আটকে পড়া 10,000-এরও বেশি শরণার্থী জীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর। এই অবস্থায় সার্বিয়ার শরণার্থীদের প্রবাহ কমানোর কথা জানায় দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী আলেকজান্ডার ভুলিন। এদিকে শরণার্থীদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে আরও আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভতোগলু। প্রতিদিন বিপুল সংখ্যক শরণার্থী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বলকান রাষ্ট্রগুলো। স্লোভেনিয়া কর্তৃপক্ষ প্রতিদিন 2,500 শরণার্থী গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়ার পর সোমবার সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সীমান্তে জড়ো হয় 10,000-এরও বেশি মানুষ। সীমান্তে অপেক্ষায় থাকা এইসব শরণার্থীরা ত্রাণ সংকট ছাড়াও প্রতিকূল আবহাওয়ার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানায় গণমাধ্যম। এই অবস্থায় সোমবার স্লোভাকিয়ায় একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সেখানে শরণার্থীদের অবস্থা দেখার পর তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য স্লোভাকিয়া ও অস্ট্রিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। আইএসের প্রধান জন ব্রিন্ডানের ইমেল হ্যাক করেছে বলে দাবি করেছে ফিলিস্তিনপন্থী মার্কিন এক কিশোর। ইসরায়েলের নতুন করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন শুরু ও তেল আবিবের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে অমুসলিম মার্কিন কিশোরটি। তবে সংবাদ মাধ্যমকে এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। ব্রিন্ডানের ইমেল হ্যাক হওয়ার কোনো তথ্য প্রমাণ এখনও মেলেনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ভাসমান নাগরিকদের সংখ্যা চলতি বছর বেড়ে গেছে বলে সাম্প্রতিক এক জরিপে উঠে আসে। এতে চাপের মুখে পড়ে নলুলুর স্থানীয় পরিষেবা কেন্দ্রগুলো।
সেবা প্রদানকারী সংস্থাগুলোর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, প্রতি বছর গড়ে ২,৫০০ অভিবাসী এই দ্বীপরাজ্যে এসে আশ্রয় নিচ্ছে। গৃহহীন মানুষের জন্য রাজ্য কর্তৃপক্ষ থাকা, খাওয়া ও চিকিৎসা বাবদ সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার কারণে প্রতিনিয়ত ভাসমান মানুষের সংখ্যা বেড়েই চলছে। তবে তাদের সংখ্যা ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় তাদের অন্যান্য রাজ্যে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জার্মানিতে ইসলাম বিরোধী পেগিডা আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে যোগ দিতে সোমবার জার্মানির ড্রেসডেন শহরে গির্জার সামনে পতাকা ও ব্যানার হাতে জড়ো হয় প্রায় ১০,০০০ মানুষ। ইসলাম বিরোধী পেগিডা দল এই র্যালির আয়োজন করলেও জার্মানের শরণার্থী বিরোধী বিক্ষোভকারীরা তাদের সমর্থনে এই র্যালিতে যোগ দেয়। এ সময় তারা বর্তমান সরকারের শরণার্থী বিষয়ক নীতির সমালোচনা করেন। বিদেশিদের প্রতি ভয় নয়, বরং অতিরিক্ত শরণার্থী প্রবেশের ফলে জার্মানিরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই র্যালি বলে জানায় বিক্ষোভকারীরা। তবে একই দিন শরণার্থীদের পক্ষে এক বিক্ষোভ র্যালি করেছে পেগিডা বিরোধীরা। কলম্বিয়ায় বেগোটায় একটি রুটির কারখানার উপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন লেগে যায়। মোবাইলে ধারণ করা আগুন লাগার ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার কারখানার ভবনটির উপর বিমান আছড়ে পড়লে কারখানার ভেতরে থাকা একজন সহ ৫ জন নিহত হয়, গুরুতর আহত হয় ৬ জন। এছাড়াও আশেপাশে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। মিলেনিয়াম টাইফুন কোপুর প্রভাবে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। টাইফুনটি অনেকটা দুর্বল হলেও এর প্রভাবে বন্যা দেখা দেয় নিচু এলাকায় অন্তত ৬০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় উদ্ধার অভিযান সহ দুর্গতদের সহায়তায় যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। টাইফুন কোপুর তাণ্ডব শেষ হতে না হতেই ঘূর্ণিঝড়টির প্রভাবে এবার উত্তর ফিলিপিন্সে দেখা দিয়েছে মারাত্মক বন্যা। সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকায় সোমবার লুজন দ্বীপের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। এই অবস্থায় দেশটির নিচু এলাকায় ৬০,০০০-এরও বেশি মানুষ অন্যত্র সরে গেলেও অনেকেই বন্যা কবলিত অঞ্চলে আটকে পড়েছেন। এর আগে গত রোববার লুজন দ্বীপের কাসিগুরান শহরে ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হানে টাইফুন কোপু। এর প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি বেশ কিছু স্থানে ভূমিধস ও গাছপালা উপড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ২.৫ লাখেরও বেশি মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী ম্যানিলায় একটি নৌকাডুবিতে ৭ জন মারা যায় বলে জানায় আরটি। টাইফুনটি দুর্বল হলেও দেশটির আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী বর্ষণের সঙ্গে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছে। এই অবস্থায় বন্যা কবলিত দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে ও দুর্গতদের সহায়তার জন্য উদ্ধারকর্মীদের পাশাপাশি সেনা সদস্যরাও মাঠে নেমেছেন। সিরিয়া সংকট সাময়িক আলোচনায় বসতে রাশিয়া সব সময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো। বাশার আল আসাদকে সাথে নিয়ে সিরিয়ার রাজনৈতিক সংস্কার হওয়া উচিত বলে মন্তব্য করা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এদিকে আসাদের পদত্যাগের মধ্য দিয়ে সিরিয়ার শান্তি আনা সম্ভব বলে মন্তব্য করেছে সৌদি আরব। সরকারি বাহিনী আর আসাদ বাহিনীর মধ্যকার সংঘর্ষ হিসেবে সিরিয়ায় নতুন করে সংকট হিসেবে দেখা দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। সিরিয়ায় আলেপ্পো, হোমস, হামা, ইদলিব সহ বেশ কয়েকটি প্রদেশে আইএস বিরোধী অভিযান চালাচ্ছে মার্কিন জোট এবং রাশিয়া। দেশটির সরকারি বাহিনীর পাশাপাশি বিদ্রোহী ও শিয়া মিলিশিয়া বাহিনীও যোগ দিয়েছে জঙ্গি দমন অভিযানে। যুদ্ধ ও সংঘাতের কারণে বর্তমানে জনশূন্য হয়ে পড়েছে সিরিয়ার এই এলাকাগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইউনিয়ন অফ সিরিয়ান মেডিকেল রিলিফ অর্গানাইজেশন। সংঘাতময় এই পরিস্থিতিতে আশুরা উদযাপন করেছে সিরিয়ায় যুদ্ধরত শিয়া মিলিশিয়া বাহিনী। সিরিয়া থেকে আইএস দমনের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বাহিনীর যোদ্ধারা। অপরদিকে আসাদকে সাথে নিয়ে সিরিয়ার রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া চালাতে হবে বলে জানানো হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তবে সিরিয়ার পরবর্তী সরকার হিসেবে আসাদ থাকতে পারবেন না বলে জানান তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার। এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ, আর এর মূল আকর্ষণ হচ্ছে কুমারী পুজো। দুর্গার অঙ্গরূপে অনুষ্ঠিত হয়ে থাকে এই পুজো। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এই পুজোর মূল লক্ষ্য। শাস্ত্রমতে কুমারী পুজোর উদ্ভব হয় কেলাসুরকে বধ করার মধ্য দিয়ে। দেশে বিভিন্ন স্থানে রামকৃষ্ণ মিশনে কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে। মহাষ্টমী শুরু হবে বিহিত পূজার মধ্য দিয়ে। দুপুরে কুমারী পুজো শেষে অঞ্জলি প্রদান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সারা দেশে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপনে সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা উদযাপন পরিদর্শন শেষে মতবিনিময় সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন। এই সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সিম নিবন্ধন ও যাচাই সম্পন্ন না হলে অপারেটরের কাছ থেকে সিম প্রতি জরিমানা আদায় করা হবে। নিজ মন্ত্রণালয়ের অধীনস্থ ৭টি প্রতিষ্ঠানকে ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন করতে বেঁধে দেওয়া কাজের অগ্রগতি জানাতে গিয়ে তিনি একথা বলেন। ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মোবাইল ফোনে সিম কেনার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার কথাও জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এই কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বাংলাদেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী জেলা নীলফামারীবাসীদের উপস্থিতিতে গঠিত হল নীলফামারী ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন নিউ ইয়র্ক ইনক। নিউ ইয়র্কের লিটন বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পালকি সেন্টারে হয়ে গেল নিউ ইয়র্ক সহ ট্রাই স্টেটের শতাধিক মানুষের মিলন মেলা। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি সাখাওয়াত হোসেন সেলিম জানান, এই মেলায় নীলফামারীবাসী যেন ফিরে এলো মাতৃভূমি ছেড়ে আসা প্রিয় জন্মভূমিতে। নবগঠিত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এই ঈদ পুনর্মিলনী পার্টি। সাবেক তুখোড় খেলোয়াড় ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হাসানুল কবির ডাবলুকে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা রকুনুজ্জামান রকুনকে সাধারণ সম্পাদক ও নীলফামারী শহরের পরিচিত মুখ খতিব সরকারকে প্রধান উপদেষ্টা করে ২ বছরের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সভাপতি হাবিবুল হক, সহসভাপতি আমরোজ চৌধুরী জামান। গাইবান্ধায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আমাদের গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খানের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলার প্রতিটি মন্দির সাজানো হয়েছে নতুন সাজে। আলোকসজ্জায় ঘেরা মণ্ডপগুলোতে দেবী মা দুর্গার আশীর্বাদ নিতে ছুটে আসছেন শত শত ভক্ত অনুরাগীরা। এদিকে গাইবান্ধার ৪ আসনের সংসদ সদস্য, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা বাবু শান্তনু কুমার দেব গতকাল সন্ধ্যায় পূজাকে আরও সুন্দর, সাবলীল ও সাফল্যমণ্ডিত করতে 5টি পূজা মণ্ডপ ঘুরে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ প্রদান করেন। এই সময় পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা উপলক্ষে নিরাপত্তা দিতে র্যাব, পুলিশ, আর্মড পুলিশের টহল জোরদার করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সুনামগঞ্জে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার শহরের ১৬ঘর রামকৃষ্ণ মিশন, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া, নবীনগর সহ বিভিন্ন জায়গায়। সিলেট থেকে আমাদের জেলা প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানান, পূজা মণ্ডপগুলো ভক্তবৃন্দদের পদচারণায় মুখর। সকাল থেকে ভক্তবৃন্দরা উপোস থেকে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, উলুধ্বনি আর শাঁখের ধ্বনিতে ঢাকঢোলের শব্দে পুরো শহর কম্পিত করে রেখেছে। এদিকে দুপুর ১২টায় ১৬ঘর রামকৃষ্ণ মিশনের কুইজ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন মিশনের সভাপতি বাবু দিগেশ্বর দাস, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, পৌরসভা মহিলা কাউন্সিলর আরতি তালুকদার কলি ও নারী নেত্রী শিলা রায় প্রমুখ। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মানবতার বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তান ও আমেরিকাকে সাফাই সাক্ষী মানাতে প্রমাণিত হয় গত ৪৪ বছর ধরেই তিনি তাদের এজেন্ট হয়ে কাজ করছেন। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্ট। তিনি বিকেলে কালিয়াকৈর বাস স্ট্যান্ডে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থান প্রমাণ করে কাদের মোল্লা পাকিস্তান সমর্থক জামাতের লোক ছিলেন। যদিও জামাত দাবি করেছে অভিযুক্ত এ কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিকের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসিম কবির। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল কবির রাসেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে স্থানীয় ৩০ জন শিল্পোদ্যোক্তাদের ৫ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বরগুনা জেলা মৎস্য অফিস মিলনায়তনে এই প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মির্জাহুরুল ইসলাম। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণে উদ্বোধন করেন নাসিব কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নুরুল গনি শোভন। বিশেষ অতিথি ছিলেন নাসিব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ ইফতেখার আলী বাবু। নাসিব বরগুনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাসিব বরগুনা জেলা শাখার সহ সভাপতি ও দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, বিকেলে নগরীর আলকরণ পিকেসন সাততলা পূজা মণ্ডপ পরিদর্শন ও ভোগের উদ্বোধনকালে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এই আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর তারেক সুলেমান সেলিম, মহিলা কাউন্সিলর নীলু নাগ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহবুব আলম সুমন, মহানগর যুবলীগ নেতা তপু দাস, ছাত্রলীগ নেতা রিমন দাস সহ অন্যান্যরা। এরপর এবিএম মহিউদ্দিন চৌধুরী চান্দগাঁও থানাধীন কুয়াইশ সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ধর্মের নামে কোনো বিভাজন হতে পারে না, এটাই আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা। ধর্মের পরিচয় আমরা কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, কিন্তু আমরা সবাই বাঙালি জাতিসত্তার অংশীদার। কুমিল্লা দেবিদার দুয়ারিয়া এজি মডেল একাডেমির নবীনবরণ ও কলেজ শাখার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা থেকে আরিফুল ইসলাম মজুমদার জানান, মঙ্গলবার দুপুরে ভবন উদ্বোধন শেষে একাডেমির মাঠে একাডেমির পরিচালক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তালেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি শিরিন সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করতে হলে শিক্ষিত হতে হবে। মাদক বাল্য বিবাহের কারণে কোনো ছাত্রছাত্রী শিক্ষা থেকে ঝরে যেন না পড়ে, সেদিকে সকলে নজর রাখতে হবে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ উন্নয়নের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই পূর্বাভাস দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতার সক্ষমতা কমে যাওয়াকে কারণ হিসেবে দায়ী করা হয়। অর্থনৈতিক অগ্রগতির জন্য মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক জ্ঞান, জবাবদিহিতা ও নৈতিক শাসন দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফার আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিশ্ববাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে হলে পণ্যের গুণগত মান, সরবরাহ ও সঠিক মূল্য নির্ধারণ করতে হবে। সাফাভুক্ত দেশগুলোর অংশগ্রহণে দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের করাচি ইলেকট্রনিক্সকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ঢাকা আবাহনী। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, আজ চট্টগ্রামে MA আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বিজয়ের স্বাদ নেন ঢাকা আবাহনী। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঢাকা আবাহনী। প্রথমার্ধে ২৪ মিনিটে ওয়ালি ফয়সালের বাঁ পায়ে দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় ঢাকা আবাহনী। এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর খেলোয়াড় সানডে সিজোবা। দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলে করাচি ইলেকট্রনিক্স। ৫৩ মিনিটে দারুণ একটা সুযোগও পায় তারা, তবে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি তাদের এক খেলোয়াড়। তবে খেলার ৭৫ মিনিটে ব্যবধান কমান করাচি ইলেকট্রনিক্সের ফরোয়ার্ড মোহাম্মদ রসুল। ২ মিনিট পরে আবাহনীর ওয়ালির ফ্রি কিকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়ান করাচি ইলেকট্রনিক্সের হেমাদুল্লাহ। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান করাচি ইলেকট্রনিক্স। সন্ধ্যা ৭:৩০টার দিকে দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও ভারতের কিংফিশার ইস্ট বেঙ্গল। বিপিএলের তৃতীয় আসরের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে থিম সং ও আনুষ্ঠানিক লোগো উন্মোচন করল বরিশাল বুলস। মালিকানার পরিবর্তন আশায় নতুনভাবে শুরু করতে চায় বরিশাল। এর মধ্যে ক্রিস গেইল, কেভন কুপারের মতো তারকা ক্রিকেটার ও গ্রাহাম ফোর্ডের মতো তারকা কোচকে নিশ্চিত করেছে তারা। আসরের ফলাফল মুখ্য নয় তাদের কাছে, ক্রিকেটের উন্নয়নে কাজ করার প্রধান উদ্দেশ্য বলে দাবি বরিশাল বুলসের। উন্মোচন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের তৃতীয় আসরের দল বরিশাল বুলসের লোগো। বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াতে এখনও প্রায় ১ মাস বাকি থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে। তবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর চেয়ে একটু যেন বেশি এগিয়ে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। মালিকানা পরিবর্তন হওয়ায় নামেও এসেছে পরিবর্তন। বিপিএলের এবারের আসরে বরিশাল বুলস নামে খেলবে দলটি।
তাই তো বেশ আড়ম্বরভাবেই দলের থিম সং ও নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিস গেল, কেভিন কুপারের মতো টি-20 তারকা ক্রিকেটারদের পাশাপাশি তারকা কোচ গ্রাহাম ফোর্ডের সার্ভিসও নিশ্চিত করেছে বরিশাল বুলস। তবে তারকা ক্রিকেটাররা দলে থাকলেও এখনও শিরোপা নিয়ে ভাবছে না বরিশালের কর্ণধার রিজওয়ান বিন ফারুক। বিপিএলে নিজেদের পারফরমেন্স কিংবা খেলা নিয়েই শুধু ভাবতে চায় না বরিশাল বুলস, নিজ বিভাগের পাশাপাশি দেশের ক্রিকেটের কাঠামোর উন্নয়নেও কাজ করতে চায় তারা, যার শুরুটা গ্রাহাম ফোর্ডের হাত ধরে করার পরিকল্পনা রয়েছে বলে জানান বরিশাল বুলসের কর্ণধার এম.এ আউয়াল চৌধুরী। বিপিএলের প্রথম আসরে রানার্স আপ হয়েছিল বরিশাল ফ্র্যাঞ্চাইজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আকাশপথে সংঘর্ষ এড়াতে রুশ মার্কিন চুক্তি স্বাক্ষর। মিশরের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শেষ। মেক্সিকোতে 400 বছরের পুরনো গির্জার সন্ধান লাভ। দুর্বিষহ হয়ে পড়ছে 10,000 শরণার্থীর জীবন। করাচি ইলেকট্রনিক্সকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ঢাকা আবাহনী। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।